আমাদের ছোটবেলার একটা বড় অংশ কাটছে ভূতের ভয়ে। যেহেতু গ্রামে থাকতাম, বাঁশবাগানের তল থেকে, বড় বড় গাছের তল থেকে বাড়ি ফিরতে হতো সন্ধ্যাবেলা খেলা শেষ করে। আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না, কিন্তু মাঠে তো থাকতে হতো। তো তখন ভূতের মারাত্মক ভয় ছিল, ভূতের মারাত্মক ভয় ছিল। সেই জায়গাটায় বড় ভাইরা একটা টিপস দিত যে ভূতের ভয় পাবি না, সামনে থেকে যখন কেউ আসবে তখন বোঝার চেষ্টা করবি এই লোকে ভূত নাকি মানুষ। তো ভূত বুঝবো কি করে, বললো যে ভূতের পা পেছন দিকে। এখন দেখেন, আমার এই কারণে আজ পর্যন্ত কোনো ভূতের সঙ্গে দেখা হয় নাই, যে পেছন দিকে পাওয়ালা কাউরে আমি দেখি নাই। কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত সেরকম কোনো ভূতেরা চালাচ্ছে, যাদের পা পেছন দিকে, যারা পেছন দিকে হাঁটতে চায়। ব্যাপারটা খুব ফাজলামো করে বললাম এবং খুব ক্লিশে রসিকতা করলাম। আমি বুঝতেছি আপনারা অনেকেই ভাববেন যে এরকম লেম কথাবার্তা দিয়ে দাদা শুরু করলো, কিন্তু এই ছাড়া কিছু খুঁজে পাচ্ছিলাম না। এই যে এশিয়া কাপের পর আমরা আরব আমিরাতে আরেকটা সিরিজ খেলতে যাচ্ছি আফগানিস্তানের বিপক্ষে। এই সিরিজে আমরা দলটা যে ইন্ট্যাক্ট রাখছি, এ ব্যাপারে আমি খুবই খুশি। হ্যাঁ, দলের উপরে আমাদের আস্থা দেখাইতে হবে, কিন্তু অন্তত দুটো জায়গায় বিসিবি যে আচরণটা করলো, ম্যানেজমেন্ট যে আচরণটা করলো, এটা পরিষ্কার মনে হলো যে আমরা পেছনে হাঁটতে চাচ্ছি, আমাদের চোখটা একদমই সামনে দিতে চাই না। প্রথমত জাকেরের ক্যাপ্টেন্সি নিয়ে আমি যেহেতু গতকালকে রাতেই আমার ডি স্পোর্টস চ্যানেলে বলছি, আমি ওইটা আজকে খুব বেশি বলবো না। আমি একটু বলতে চাই যে সৌম্য সৌম্য আমার খুব পছন্দের ব্যাটসম্যান, খুব পছন্দের ব্যাটসম্যান। কিন্তু আমরা এই 2025 সালের এই সময় এসে, এই অক্টোবরের শুরুতে এসে আবার 32 বছর বয়সী সৌম্যতে যে ফিরে গেলাম, এতটাই কি নিরুপায় অবস্থা আমাদের পাইপলাইনের, নাকি আমরা আসলেই পেছনে আটতে চাই? এই জিনিসটা একটু আমরা আলোচনা করি যে সৌম্য ছাড়া কি ওই জায়গায় ডাকার মতো আমাদের কেউ ছিল না। লিটন ইঞ্জুরিতে পড়ায় আমাদের 32 বছর বয়সী, আউট অফ ফর্ম এবং টি-20তে কখনো কিছু করতে না পারা সৌম্যকে কেন ডাকতে হলো, এই জিনিসটা আমি আজকে একটু আলোচনা করি। দেখেন, শুরুতেই বললি সবচেয়ে বড় অভিযোগ হওয়া উচিত এই টিম নিয়ে যে জাকেরকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো। এটা প্রোটোকলেরও সমস্যা। শুধু আমি জাকের যদি মাঠে যে 2 ম্যাচ ক্যাপ্টেন্সি করছে তাতে যদি মাইক বেয়ারলির মতো ক্যাপ্টেন্সি করতো, বা এমএসডির মতো মানে ধোনির মতো ক্যাপ্টেন্সি করতো, তারপরেও আমি বলতাম এটা অন্যায়। এটা অন্যায়, আপনাকে একটা প্রোটোকল ধরে আগাতে হবে। সেই প্রোটোকল যদি আপনাকে কোনো ভুল ডেস্টিনেশনে নিয়ে যায়, তাহলেও আপনি অ্যান্সার করতে পারবেন যে ভাই আমরা একটা প্রসেসে আগাইছি, প্রোটোকল ফলো করছি, ফেল করছি, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। দুনিয়া সব প্রসেস সঠিক রেজাল্ট দেয় না, তার মানে এই না যে আপনি প্রসেস মানবেন না। ক্রিকেটে আপনার সাকসেস পাইতে গেলে প্রসেস ধরে আগাইতে হবে। সেই জায়গাটায় জাকেরকে ক্যাপ্টেন্সি দেওয়াটা পুরো প্রসেস প্রোটোকল সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে, সবকিছু। প্রথমত হচ্ছে লিটন যদি ইনজুর্ড হয় তাহলে ক্যাপ্টেন্সি কে পাবে? ভাইস ক্যাপ্টেন পাবে। আমি যতদূর জানি ভাইস ক্যাপ্টেন ডিক্লেয়ার্ড হচ্ছে মাহাদি। এখন সেই জায়গাটায় সমস্যা হচ্ছে মাহাদি তো 11-এ জায়গা আবার এনশিওর করতে পারতেছে না, প্রায় তার জায়গা ছেড়ে দিতে হয় মাঝে মাঝে নাসুমকে, বা বিভিন্ন কম্বিনেশনে সে এখনো 11-এ জায়গা নিশ্চিত না। ফলে বোর্ড আসলে, ম্যানেজমেন্ট আসলে এমন কাউকে চাইবে যে 11-এ জায়গা কনফার্ম। এখানেও আমি লম্বা তর্ক করতে পারি যে জাকেরের গত কিছুদিন ধরে যে অবস্থা, তাতে 11-এ জাকেরের জায়গা কনফার্ম, এটা আপনাকে কে বলছে? আসলে তো জাকেরেরও ডিলেমায় থাকা উচিত যে জাকেরের কি 11-এ জায়গা কনফার্ম। জাকের খেলবে নাকি সোহান খেলবে নাকি অঙ্কন খেলবে? অঙ্কনের কথাটা পরে আসতেছে যে অঙ্কনের কেন থাকা উচিত এই টিমে। ফলে জাকেরকেই বা আপনি কেন কনফার্ম ধরে নিচ্ছেন? আর কনফার্ম না বলে, মাহাদি কনফার্ম না বলে আপনার জাকেরকে কেন ক্যাপ্টেন্সি দিতে হবে, যার কোনো ক্যাপ্টেন্সির ট্র্যাক রেকর্ড নাই? এই কদিন আগে বিপিএল হলো, এই বিপিএলেও সে অন্য মানুষের ক্যাপ্টেন্সিতে খেলছে। আপনি ক্যাপ্টেন্সিতে একটা প্রসেসের ব্যাপার, এটা তো শুধু মাঠে একটু ভালো করছি কি খারাপ করছি। এক তো সে খুবই অর্থোডক্স ক্যাপ্টেন, যে 2 ম্যাচ দেখছে আমার কাছে কখনো মনে হয় না যে সে কিছু ইম্প্রোভাইজ করে কিছু করতে চাচ্ছে। সেটা আলাদা সমালোচনা, যদি করতো তারপরেও আপনি এটা করতে পারেন না যে পরবর্তী সিরিজে আপনি তাকে পূর্ণাঙ্গ ক্যাপ্টেন ঘোষণা করে দিলেন। এটা কেমনে করেন? আপনার টিমে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা সম্পন্ন কেউ নাই। সাইফ আছে যে 11-এ এখন কনফার্ম, সাইফের চেয়ে বেশি কনফার্ম তো 11-এ কেউ না। ফলে সাইফকে আপনার ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। আন্ডার 19-এ ক্যাপ্টেন্সি করছে, সাম কাইন্ড অফ বাংলাদেশ ন্যাশনাল টিমেও ক্যাপ্টেন্সি করছে, যদিও সেটা এশিয়া কাপ ছিল। তারপরে সে ঘরোয়া দলে ক্যাপ্টেন্সি করছে, তার ক্যাপ্টেন্সির ভালো এক্সপিরিয়েন্স আছে। ওকে, সাইফকে আপনি যদি ভাবেন যে নিউ কামার, মানে এই অর্থে যে খুব বেশি দিন তো হয়নি জাতীয় দলে আসছে, এখনো জায়গাটা সেটেল না, ফলে তার কর্তৃত্ব বাকিরা মানবে কিনা। ওকে, গট ইউর পয়েন্ট। তাহলে আপনি হৃদয়কে তো বহন করতেছেনই,
আমরা যে বলতেছি হৃদয়কে টি-20 সেট আপে বহন করা উচিত না, সে সঙ্গে তো আপনারা একমত হচ্ছেন না। আপনারা হৃদয়কেই মিডল অর্ডারে রাখতে চান, তাহলে হৃদয় শুড বি ক্যাপ্টেন, কারণ হৃদয়েরও ক্যাপ্টেন্সির ভালো রেকর্ড আছে। মানে এই টিমে ক্যাপ্টেন্সি দেওয়ার একাধিক যোগ্য লোক আছে, যাদের ট্র্যাক রেকর্ড আছে, প্রসেস আছে। আপনি জাকেরকে কোনোভাবেই ক্যাপ্টেন্সি দিতে পারেন না, জাকেরকে কোনোভাবে ক্যাপ্টেন্সি দিতে পারেন না। এটা বাকি খেলোয়াড়দের প্রতি হিউমিলেশন হয় এবং আপনি যে প্রসেসকে মানেন না এটা প্রমাণ হয়। যেটা আমি এই জিনিসটা নিয়ে আজকে সন্ধ্যায় আরেকটা কন্টেন্ট রিলিজ করব, যে এগুলো কি ভয়ানক সব ইঙ্গিত দিচ্ছে, এই ব্যাপারগুলো কি ভয়ানক সব ইঙ্গিত দিচ্ছে। তো যাই হোক, জাকেরকে নিয়ে এখন আর বেশি না বলি, এবার একটু সৌম্যর ব্যাপারটা বলি, সৌম্যর ইনক্লুশন নিয়ে একটু কথা বলি। সৌম্য যেদিন 2015 সালে ইনসাইড আউট করে ছক্কাটা মারছিল ওই যে মিরপুর স্টেডিয়ামে, কাকে মারছিল ভুলে গেছি, কিন্তু ওই থেকে আমি সৌম্যর ব্যাটিংয়ের প্রেমে পড়ে আছি। আমি বিশ্বাস করি, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ানডে ব্যাটসম্যান সে। ইভেন সৌম্যকে যদি আপনি বুদ্ধির সঙ্গে টেস্টে ইউজ করতেন, সৌম্য কুড বি এ গুড টেস্ট ইউটিলিটি ক্রিকেটার। এটা কুড বি, আমি জানি না যে আসলেই হতো কিনা, কিন্তু ওয়ান ডেতে ওয়ান অফ দি বেস্ট ক্রিকেটার সে। গত এই যে 2015 সাল থেকে আমাদের ওয়ান অফ দি বেস্ট ক্রিকেটার, এবং সেই জায়গাটা তার প্রতি অনেক অবিচার হয়েছে, সে সঠিকভাবে জায়গা পায় নাই। হাতুরু সিং এ না আসলে এবারও হয়তো স্রোতে ফিরতো না। এখন কথা হচ্ছে ওই যে আমি বলি, আমাদের নির্বাচকরা, ম্যানেজমেন্ট, ফরম্যাট টরম্যাট সব গোলায় একটা খিচুড়ি পাকায় ফেলেন। সৌম্যকে যেহেতু আমরা সবাই বলতেছি যে বেস্ট ওয়ানডে ক্রিকেটার, ফলে তাকে টি-20তে নিতে হবে। কে দিব্যি দিছে আপনাকে? ও টি-20 ব্যাটসম্যান। বরং আমি বলতেছি সৌম্যকে আপনি চাইলে একটা ইউটিলিটি টেস্ট ক্রিকেটার বানাইতে পারেন, কারণ সৌম্য তুলনামূলক অনেক অর্থোডক্স ব্যাটসম্যান, অনেক অর্থোডক্স ব্যাটসম্যান। আপনি বলতে পারেন অর্থোডক্স ব্যাটিং করেও মাহেলা জয়াবর্ধনেরা টি-20তে সফল হয়েছে, সৌম্য ওরকম না। সৌম্য বলে বলে চালাইতে পারে না, সৌম্যকে দেখে খেলতে হয়। সৌম্য যে সময় বলে চার্জ করতে পারে ততক্ষণে টি-20 20 ওভার শেষ হয়ে যায়। মানে সৌম্য দেখবেন যে সব ইনিংসে খুব হাই স্ট্রাইক রেটে ওয়ান ডে খেলছে, তার আছে বেশ কিছু বড় বড় ইনিংস আছে, ওগুলোতেও সে আসলে স্ট্রাইক গিয়ার আপ করছে 50-র পরে গিয়ে। ফলে ওই সুযোগ তো আপনার টি-20 নাই। টি-20 জন্য ও কখনোই মানানসই ব্যাটসম্যান না। দু একটা ইনিংস হঠাৎ হঠাৎ হয়ে যাবে, সেটার জন্য ওর উপর প্রেশার পড়বে, সেটা করতে না পারলেও আবার ভেঙে পড়বে, ওইটার খারাপ পারফরমেন্স ওয়ানডেতে পড়বে। এখন কথা হচ্ছে যে যদি এমন হতো যে সৌম্য যেরকম ওই রকমই আসলে আমাদের শেষ ভরসা, 32 বছর বয়সী সৌম্য, তাকে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, ফলে আমাদের ভূতের পা পেছনে দিতেই হয়েছে। তাই কি? আসলেই কি তাই? আপনার যে ক্যাপ্টেন ইনজুর্ড হয়েছে, তার ক্রিকেটিং রোল আর সৌম্যর ক্রিকেটিং রোলও কি মেলে? আপনি কি দেখতে পান যে এই লিটনের ক্রিকেটিং রোলের কেউ এই মুহূর্তে টি-20তে বাংলাদেশের জুনিয়রদের মধ্যে দুর্দান্ত করতেছে, দুর্দান্ত করতেছে? দেখতে পান? যদি আপনারা কেউ দেখতে না পান, তাহলে আমি খুব একটা দোষ দেখি না। নির্বাচকরা কেন দেখতে পাচ্ছেন না? কোন কারণে দেখতে পাচ্ছেন না? সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কনে নিয়ে আবার যেটা করা হচ্ছে, সেটাও আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়। আমাদের নির্বাচকদের বোঝাপড়া, আমাদের ম্যানেজমেন্টের বোঝাপড়া, সব কিছু। ওই যে বললাম না যে খিচুড়ি পাকায় ফেলার একটা ব্যাপক ব্যাপার আছে। মাহিদুল ইসলাম অঙ্কনের আপনি কোনো ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড পাবেন না। আপনি খোলেন ক্রিকেট বা একটা ভালো ইনিংস দেখাইতে বলেন নির্বাচকদের, পাবেন না। ও টেস্টে যে, হ্যাঁ হতে পারে যে 4-5 বছর পরে গিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশের সেরা লঙ্কান ভার্সন ক্রিকেটার হয়ে গেল, এটুকু বিবর্তন তো হয়ই, ছোট মানুষ হবেই, হতেও পারে। এখন তো কিছু না, কিন্তু এই ছেলের জোর করে টেস্ট স্কোয়াডে নেওয়া হলো, একটা বোধহয় একটা বা দুটো টেস্টও খেলায় দেওয়া হলো। কি গ্রাউন্ডে? ঠিক কি গ্রাউন্ডে মাহিদুল ইসলাম অঙ্কনরে টেস্ট খেলা দেওয়া হলো? আবার আমি যদি বলি ঠিক কি গ্রাউন্ডে লিটন ইঞ্জুরিতে পড়ার পরেও সে টি-20 দলে নাই? এটা বলেন তো। এখন আপনাদেরকে আমার হয়তো একটু মনে করায় দেওয়ার দরকার যে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা কেন বলতেছি। শুধু গত বিপিএল এ পারফরমেন্স যদি আপনি মাথায় নেন, তাহলে অঙ্কনের এই দলে মূল স্কোয়াডে থাকা উচিত। লিটনের ইঞ্জুরি পর্যন্ত ওয়েট করার কোনো কারণ নাই। অঙ্কন গত বিপিএল এ 174-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে, এবং এই বিপিএল এর একমাত্র ব্যাটসম্যান যে 3 শতাধিক রান করছে 170-এর উপরে স্ট্রাইক রেটে। ব্যাপারটা আপনি কল্পনা করতে পারেন? একটা ছেলে বিপিএল এর 14টা ম্যাচ খেলছে মনে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাইক রেট 174-এর উপরে রাখছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা যদি গলির ক্রিকেট হয় তাও আমি বলবো অবিশ্বাস্য ব্যাপার, কারণ আপনি গলির ক্রিকেটেও বলে বলে চার্জ করতে পারবেন না।
174 স্ট্রাইক রেট, 14টা ম্যাচ ধরে রাখা এটা গলি ক্রিকেটেরও সম্ভব না। আপনি যতই বলেন বিপিএল এ ভালো বোলার নাই, বিপিএল এ ভালো কিছু নাই, এটা অসম্ভব ব্যাপার। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে অঙ্কনও 3-4 ব্যাট করে অভ্যস্ত, বেশি 4 ব্যাট করে। লিটনও আমাদের 3-4 ব্যাটসম্যান। তার মানে আপনি যদি লাইক টু লাইক খোঁজেন, তাহলে তো আমি বলবো যে লিটনের চেয়েও ওই জায়গাটায় মজা হয় অঙ্কনে নিলে। আর লিটন অঙ্কন দুজন যদি 3-4 থাকে, মানে লিটন 3-এ অঙ্কন 4-এ, আমার যেটা আইডিয়াল কল্পনা যে হৃদয় আদৌ 11-এ থাকবে না, লিটন অঙ্কন দুজন থাকবে, তাহলে না আমাদের T20 11টা বেটার হবে। নিচের দিকে কি হবে, জাকের সোহানদের ওই অংশে কি হবে সেটা আরেকদিন আলোচনা করব। কিন্তু ওপরের দিকটা তো এরকম হওয়া উচিত যে সাইফ তামিম ওপেন করবে, তারপরে লিটন, তারপরে অঙ্কন। এর বিকল্প নাই। এটা কেন আমরা ভাবতে পারতেছি না, বুঝতেছি না। তারপরে আবার লিটন ইনজুরিতে পড়লো, তখন তো আপনি একটা সলিড ব্যাটসম্যান খুঁজবেন যে কিপিং করতে পারে, তাই না? কারণ আপনার জাকের এবং সোহান কেউ তো 11-এ নিশ্চয়তা পাওয়ার মতো অবস্থায় নাই, তাহলে আপনি কিপিং করাবেন কারে দিয়ে? শুধু কিপিং এর জন্য আপনি এই দুজন ব্লাইন্ডারকে টেনে নিয়ে বেড়াবেন? দুজন যে একদম স্লগার, এই দুজন স্লগারকে টেনে নিয়ে বেড়াবেন? জাকেরের কিপিং এর জন্য আপনি তারে বহন করবেন? সোহান মাঠে থাকা অবস্থায় জাকেরকে কিপিং করা যাবেন? এসব আজগুবি ব্যাপার হতেই থাকবে, আমাদের হতেই থাকবে। আপনি অঙ্কনকে দলে নিবেন, হ্যাঁ, অঙ্কনের কিপিং কোনোভাবেই সোহান লিটনের সঙ্গে তুলনীয় না। কিন্তু জাকেরকে যদি আপনি কিপিং গ্লাভস দিতে পারেন, হোয়াই নট অঙ্কন? সেক্ষেত্রে তো আপনার টিম সাজানো আরো সোজা হয়ে যায়। তখন আপনি জাকের সোহান দুজনকেই বাদ দিয়ে দেন টিম থেকে। আপনি 6-7-এ স্লোগান নিয়ে ওই জায়গাটা শামিম সহ অন্যদের দিয়ে সলিড করেন জায়গাটা। বা যে কোনো একজনকে রাখেন, সোহান বা জাকের যে কোনো একজনকে রাখেন স্লগার হিসাবে। দুজন তো বহন করা লাগে না, আপনার উপরের দিকে সলিড ব্যাটসম্যান থাকতেছে অঙ্কন, ফলে কোনো দুশ্চিন্তা নেই। আপনি কি করে অঙ্কনকে বাদ দিয়ে আপনি সৌম্যকে ডাকেন? শুধুমাত্র ক্রিকেটীয় বিচারে, বর্তমান ফর্ম বিচারেই অঙ্কনের ধারে কাছে নাই সৌম্য, ধারে কাছে নাই। এখন আপনি বলতে পারেন এনসিএল এর এই যে কয় রাউন্ড খেলা হলো, এখানে সৌম্য বোধহয় একটা ভালো ইনিংস খেলছে, অঙ্কন বোধহয় এখনো খেলে নাই। এটা যদি আপনার বিবেচ্য হয়, তাহলে আমি আপনার বিবেচনা বোধকে আমি মানে সন্দেহ করতে বাধ্য হব, আসলেই বাধ্য হব। তাহলে আমি বলবো যে আপনি অঙ্কন ব্যাটিংটা দেখেন নাই। এটা হচ্ছে একটা ব্যাপার। আর ওই যে ভূতের পা পেছনের কথা বললাম, যে সৌম্যদের বয়স হচ্ছে, সৌম্য, লিটন, মুস্তাফিজ, সাইফুদ্দিন, এই জেনারেশনটার প্রতি আমাদের তো বড় প্রত্যাশা ছিল। কেউ অনেকটা মিটাইছে, কেউ খানিকটা মিটাইছে, কেউ হতাশ করছে, কেউ অবিচারের শিকার হয়েছে, কেউ ইনজুরির সঙ্গে পেরে ওঠে নাই। এক একজনের গল্প এক এক রকম। কিন্তু গল্পটা যাই হোক, শেষ বিচারে কিন্তু এরা সিনিয়র হয়ে গেছে। আমরা যেটা টের পাইনি আমাদের ওই যে সো কল্ড বিগ ফাইভ থিওরির ফলে এদেরকে আমরা ভাবছি যে এরা বোধহয় জুনিয়রই রয়ে গেছে, ওই 19-20-এ আটকে গেছে না। এদের বয়স বাড়তেছে, ফলে বয়স বাড়তেছে মানে 32 বছর বয়সে কেউ জাতীয় দলে খেলার যোগ্যতা হারায় না। কিন্তু আপনি যখন বিকল্প খুঁজবেন, তখন আপনাকে একটু ফরওয়ার্ড লুকিং হতে হয়। ফলে আমি যদি এরকমও দেখতাম, শুরুতে তো আমি ক্রিকেটীয় ব্যাখ্যা দিছি যে অঙ্কন অবশ্যই ক্রিকেটীয় কারণেই দলে ঢোকা উচিত। তারপরেও আমি যদি এরকমও দেখতাম যে সৌম্য এবং অঙ্কনের পারফরমেন্স একই, প্লেয়িং রোলও একই, এরকম একটা পরিস্থিতিও যদি হতো, তাও আমি সৌম্যকে নেওয়ার বিরোধিতা করতাম। কারণ আপনি বাজি ধরবেন, এখন তো আপনি T20 বিশ্বকাপ মুখী কাজ কারবার করবেন, মানে সামনে যাবেন। শুধু এই T20 বিশ্বকাপ না, আপনাকে ভাবতে হবে 2 বছর পরের কথা, 3 বছর পরের কথা, যেটা আমাদের ক্রিকেটের ম্যানেজমেন্ট কখনো ভাবে না যে 3 বছর পরে কি হবে। আপনার এই টিমটাকে তো ধরে নিতে হবে আপনি মাত্র একটা টিম সাজাইতে পারছেন। এই টিমটাকে এখন সাফল টাফল করে একটা 30 জনের পুল বানাইতে হবে, যেটা 3 বছর পরে পর্যন্ত আপনাকে রেগুলার সার্ভিস দিবে। খুব বিরল ব্যতিক্রম ছাড়া ওই 30 জনের বাইরে আপনি বেরোবেন না। সেরকম ক্ষেত্রে আপনাকে ফরওয়ার্ড লুকিং হতে গেলে আপনি তো 32 বছর বয়সকে একজনকে রিকল করতে পারেন না। আপনাকে রিকল করতে হবে হচ্ছে অঙ্কনের মতো কাউকে, যে কিনা ওই 3 বছর পরে তার সেরা ফর্মটায় পৌঁছাবে, এবং 3 বছর বা 6 বছর, 7 বছর তার এই ফর্মটা থাকবে, এটা অনুমান করা যায়, প্রত্যাশা করা যায়। সৌম্যর ক্ষেত্রে তো সেটা করার সুযোগ নেই। সৌম্য তো 3 বছর পরে 35 হয়ে যাবে। বাঙালি যে ফিটনেস, সেটাতে 35-এ গিয়ে আর নতুন করে তার পক্ষে কিছু করা কঠিন হবে। 4 বছর 5 বছর পরে মানে যে কোনো স্ট্যান্ডার্ডে তার পক্ষে আর সার্ভ করা কঠিন হবে। এরকম পেছন পায়ে আমরা কেন হাঁটতেছি? আমি এইগুলোর ভিতরে একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আজকে সন্ধ্যাবেলা একটু কথা বলবো। আমি কোনো ক্রমে চাই না যে এই সব সংকেত আসলে সত্যি হোক,
আমরা পেছন পায়ে হাঁটার জন্য এসব কাজ যেন না করি। এবং আই ফিল প্রিটি ফর অঙ্কন। মানে এই ছেলেটা এত সুন্দর করেও কেন লিটন ইনজুর্ড হওয়ার পরেও দলে ডাক পাবে না, এটা আমি কিছুতে বুঝতেছি না, কিছুতে বুঝতেছি না। আমি অঙ্কনের জন্য সহানুভূতি জানাচ্ছি এবং তীব্র সহানুভূতি জানাচ্ছি আমাদের নির্বাচক এবং ম্যানেজমেন্টদের জন্য। তাদের জন্য সম্ভবত খুব বাজে ধরনের সমালোচনা ওয়েট করতেছে। সেটা আমার কাছ থেকে না। আমি বাজে সমালোচনা করতে শিখিনি তো, বাজে সমালোচনা আমি করব না। এখনো যারা করতালি দিচ্ছে তারা ২-৪ দিনের মধ্যে কুৎসিত ভাষায় এবং কুৎসিতভাবে কিন্তু আপনাদের সমালোচনা শুরু করবে। তখন যে পরিস্থিতিটা হবে সেটার জন্য একটু আগাম সহানুভূতি জানায় রাখলাম। কারণ আপনারা মনে হচ্ছে না নিজেদের সামলাবেন। যাই হোক, সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।